হচ্ছে শিয়ালদা থেকে, আলিপুর থেকে কিছু ফার্স্ট ক্লাস এফিডেভিট হয়ে আসছে যেগুলো সম্পূর্ণ জাল। আইনের সুশাসন, জিরো টলারেন্স, রাজ্যের মানুষের মনে বিশ্বাসটাকে ফিরিয়ে আনা, যে চাইলে ইচ্ছা করলে অনেক কিছু হতে পারে। তার ফার্স্ট স্টেপ হচ্ছে আমুল, উইদিন আ ফিউ ডেজ আমুল foundation stone laying by Honorable HM along with the Honorable CM in I think Howrah-te, probably Howrah-te card factory, 650 crores rupees card factory. It's a tremendous achievement within a 1 week. নমস্কার দর্শক, আজকে আমরা আছি সোমনাথদার চেম্বারে এবং সোমনাথদা আমাদের আজকে সময় দিয়েছেন, একজন বিশিষ্ট আইনজীবী কলকাতা হাইকোর্টের। আমাদের আজকে সোমনাথদাকে প্রথম জিজ্ঞেস করব, সোমনাথদা এর আগে আমরা জিজ্ঞেস করেছিলাম যে নতুন তৃণমূলী যারা মানে তৃণমূল থেকে চলে আসছে বিজেপিতে এবং তারা রীতিমতো রাজ করছে বিজেপিতে, এই বিষয়টা কি কন্ট্রোলে এসছে এখনও পর্যন্ত? প্রথমে সংবাদ আবির্ভাবের সমস্ত দর্শককে আমার নমস্কার এবং আপনাকেও নমস্কার, যেহেতু আপনি আমাকে বলার সুযোগ করে দিয়েছেন। প্রথম কথা হচ্ছে এই যে জিনিসটা আমাদের, আপনি যে কোশ্চেনটা করলেন, যে জিনিসটা আমাদের অনারেবল প্রেসিডেন্ট বলেছে যে বিজেপির তৃণমূলীকরণ হতে দেব না। এবার দেখুন, এটা প্রকৃতির নিয়ম, যেখানে পাওয়ার সেন্টার থাকে তার আশেপাশে সব ঘোরাঘুরি করতে শুরু করে দেয়। এবার আমি যেহেতু মানিকতলা বিধানসভায় অ্যাজ এ লিগাল ইনচার্জ হিসেবে আছি, ভোটের আগেও দেখাশোনা করেছি, গত 9 বছর ধরে দেখাশোনা করেছি এবং বুথে বসেছি, বুথ সভাপতি, বুথ প্রেসিডেন্ট, শক্তিকেন্দ্র ইনচার্জ, এবং আমি দেখতে পাচ্ছি যে বিভিন্নভাবে তৃণমূলের লোকেরা ঢুকে এত ক্যাওস সৃষ্টি করছে, আমাদের কন্ট্রোল করা বেশ টাফ হয়ে দাঁড়াচ্ছে, একটু আইডেন্টিফিকেশন, ঠিক আছে। কিন্তু চেষ্টা আপ্রাণভাবে করে যাচ্ছি যাতে এই তৃণমূলীরা আমাদের বিজেপির মধ্যে না ঢুকে তাণ্ডব নৃত্য করে এবং যাতে জনগণের কোনো অসুবিধা না হয়। চেষ্টা করছি যতটা সম্ভব স্বচ্ছ প্রশাসন এবং আইনের শাসন প্রতিষ্ঠিত করা, যেটা এখনও পর্যন্ত জিরো টলারেন্স নীতিতে প্রসিড করে চলেছে। থানা সবসময় অ্যাকশন নিচ্ছে, কোনো রকম কোনো পার্টি, রং, কালার কিচ্ছু দেখা হচ্ছে না। কারণ আমি অলরেডি থানার সঙ্গে সমস্ত ব্যাপারে কোঅর্ডিনেট করছি, যেখানে যেখানে যা ইস্যু হচ্ছে মানিকতলা কেন্দ্রের মধ্যে যতটা সম্ভব জিরো টলারেন্স নীতিতে মুভ করা হচ্ছে, অ্যাজ পার দ্য অর্ডার অফ দ্য অনারেবল মিনিস্টার শ্রী তাপস রায় এবং অনারেবল প্রেসিডেন্ট অফ দ্য ওয়েস্ট বেঙ্গল শ্রী সমীর ভট্টাচার্য। বলছি, আমরা যেটা দেখলাম যে রাজ্য সভাপতি তিনি পরিষ্কার বললেন যে তৃণমূলীদেরকে আমরা নেব না, এবং আমরা যেটা দেখতে পাচ্ছি রাজ্য বিধানসভায় এবং সংসদে দুটো জায়গাতেই দেখলাম যে তৃণমূলীরা তারা কিন্তু বিজেপিতে অলরেডি চলে আসছে এবং বিজেপিতে রীতিমতো তারা বলেই দিচ্ছে যে আমরা বিজেপিতে চলে যাচ্ছি। তো এই জায়গাটা মানুষকে কীভাবে বোঝাবেন? মানে দেখুন, অলরেডি চলে আসছে বিজেপিতে, ওরমভাবে এসে একদম বিজেপিতে সম্পৃক্ত হয়ে যাবে এটা সোজা নয়। কিন্তু আরএসএস, আমাদের বিজেপি একটা কালচার আছে, বিজেপির একটা মণ্ডল আছে, মণ্ডল থেকে জেলা আছে, জেলা থেকে রাজ্য আছে। আজকে আমরা যারা বিজেপিতে 8-9 বছর ধরে বিজেপি করছি, তারা কিন্তু একদম স্টেপ বাই স্টেপ আমরা উঠেছি। আমরা কিন্তু একদম এসেই হেলিকপ্টারে এসেই নেমে যাইনি, আমরা স্টেপ বাই স্টেপ। আজকে আমি যখন জয়েন করেছি 2019-এ পার্টিতে, 2021-এ আমি কিন্তু পোস্টপোল ভায়োলেন্সের সমস্ত পার্টির সমর্থকদের কাজ করেছি। 2022 থেকে আমি বুথে বসা চালু করেছি স্টেপ বাই স্টেপ। এইবার আমি ফার্স্ট কাউন্টিংয়ে বসেছি। চাইলেই একদম ঝান্ডা নিয়ে, গেরুয়া তিলক নিয়ে দাঁড়িয়ে যাব, দ্যাট শুড নট বি হ্যাপেন, এটা সম্ভব নয়। আইডেন্টিফিকেশান আমাদের যথেষ্ট ডেটা স্ট্রং আছে, যথেষ্ট আমাদের আইডেন্টিফিকেশান রিমার্ক আছে, যেটা নিয়ে দেখবেন বহু সভায় তাপসদাও বলছে যে তোমরা কিন্তু ছিলে না ভোটের আগে, সুতরাং তোমরা পেছনে থাকো, পূর্ণ কর্মীরা সামনে আসো। ক্যাটাগরাইজ করছে, আইডেন্টিফিকেশন হচ্ছে, কিন্তু আমরা ওয়েল কানেক্টেড। আমাদের একটা মণ্ডল বলে জায়গা আছে, মণ্ডলে মণ্ডল সভাপতি আছে, জেলা সভাপতি আছে। তো বিধানসভায় যেটা বিধানসভায় কি মানে আপনি কি বলতে, বিধানসভায় 58 জন বিধায়ক তারা বললো যে আমরা বিক্ষুব্ধ তৃণমূলী বলে তারা বেরিয়ে যাচ্ছে, এবং সাংসদও আমরা দেখলাম প্রায় 16 থেকে 17 জন তারা বিজেপিতে, এনডিএতে যোগদান করে। তারা এতদিন মুখ খুলতে পারেনি, তারা একটা সেপারেট এন্টিটি নিয়ে একটা বিরোধী পার্টি গঠন করেছে, যতটুকু আমি দেখলাম এই ঋতব্রতর নেতৃত্বে। এবার ব্যাপারটা হচ্ছে, এটা একটা টাইম বিং
হয় তারা ওই মহারাষ্ট্রে একটা থিওরি, যেটা আমরা আগে দেখেছি যে অরিজিনাল যেটা ওই সময় হয়েছিল মহারাষ্ট্রে, ফর্ম করেছিল ইয়ের থেকে, উদ্ধব ঠাকরের থেকে বেরিয়ে গিয়ে, এখানেও হয়তো সেই জিনিসটা হবে। যদি মেজরিটি লোক চলে আসে, তো তাহলে তো তৃণমূলের অস্তিত্ব থাকবে না। তৃণমূলের আসল ভালো তৃণমূল হয় ওই তৃণমূল, ভালো তৃণমূল না, ওই তৃণমূলটা হয়ে যাবে, যেটা তৃণমূলের প্রতীক মমতার হাত থেকে বেরিয়ে যাবে। সেটা নয় হলো, মমতা ব্যানার্জির হাত থেকে বেরিয়ে গেল। বিক্ষুব্ধ তৃণমূল মানে কি? কেউ যারা কথা বলতে পারেনি, যারা কথা বলতে পারেনি, যারা একদিন নিঃশ্বাস চেপেছিল, তাদের মনে হয়তো আত্মস্থ, এবার আত্মগ্লানি হয়েছে, তাই জন্যই তারা বিক্ষুব্ধ হয়ে গেছে। অবভিয়াসলি তারা বলতে পারেনি, তারা চায়নি বলতে, এখন তারা মুখ ফুলে নিঃশ্বাস নিতে পারছে, তারা বলছে আমরা মুখ ফুলে নিঃশ্বাস নিতে পারছি। কিন্তু এটা আইনের কোথাও বাধা হবে না তো? আইনে কোথাও বাধা হয় মানে 2/3 মেজরিটি যদি থাকে, 2/3 মানে বিধানসভায় যদি 2/3 মেজরিটি বেরিয়ে চলে যায়, তাহলে সেটা আর বিধানসভায় আইন ভঙ্গের দলত্যাগ বিরোধী আইনে পড়বে না। দলত্যাগ বিরোধী আইন আছে, মুকুল রায় যখন বেরিয়ে গেছিলো তখন দলত্যাগ বিরোধী আইনে পড়েছিল, কিন্তু এখানে তো 2/3 লোক বেরিয়ে চলে যাচ্ছে। যে সংসদে 20 কোণে একজন ব্লক হয়ে যাবে, টোটাল যা বিধায়ক তাই যদি 2/3 বেরিয়ে চলে যায়, যেমন আপনার এই পাঞ্জাবে আপ বেরিয়ে গেল, আপনার মনে আছে তো? আপ তো দলত্যাগ বিরোধী আইনে পড়লো না, কেন? সে 2/3 মেজরিটি নিয়ে বেরিয়েছে। এখানেও সেম, যে 2/3 মেজরিটি নিয়ে বেরিয়ে যাচ্ছে, তখন দলত্যাগ বিরোধী আইনটা অ্যাপ্লিকেবল হবে না। বলছি, কলকাতা হাইকোর্টে আমরা দেখছি বিভিন্ন রকমের প্রবলেম। যেমন ধরুন, আমি একটা উদাহরণ দিই, সবাই এখন এই মুহূর্তে ক্ষেপে আছে হচ্ছে অভিষেক ব্যানার্জির ওপরে। অভিষেক ব্যানার্জিকে কবে জেলে ঢোকানো হবে? কলকাতা হাইকোর্টের বিচারপতি বললেন তাকে সিআইডি দপ্তরে আসতে হবে, কিন্তু 21 দিনের একটা মানে রক্ষা কবচ দিয়ে রাখলেন। মানে এই যে জায়গাটা, এইটা আইনিভাবে মানে মানে লোকে তো রেগে যাচ্ছে যে হাইকোর্টের ওপর, যে এই বিচারপতিরা চাইছে না অভিষেক ব্যানার্জিকে অ্যারেস্ট করা। এটা কিন্তু ভুল কথা। আইনের নিজস্ব কোর্স অফ অ্যাকশনস আছে। আপনি দেখবেন যে রায়টা দিয়েছিল, সেখানে পরিষ্কার বলে দিয়েছে যে তোমাকে যতবার ডাকবে ততবার তোমাকে সিআইডিকে এর মধ্যে প্রেজেন্ট হতে হবে। তারা যেরকম খুশি তোমাকে যতক্ষণ খুশি জেরা করবে, বাট এটাও বলেছে যে তোমাকে 3 সপ্তাহে একটা টাইম লিমিট দিয়েছে, যেটার মধ্যে সিবিআই কোনো কোরেসিভ অ্যাকশন নিতে পারবে না। এটা পরিষ্কার লেখা আছে, কোরেসিভ অ্যাকশন নিতে পারবে না, তার আগে হাইকোর্টকে জানাতে হবে। দ্যাট শুড বি স্পেসিফাইড। চাইলেই মাত্র একটা অ্যারেস্ট করবো, চাইলেই মাত্র জেলে ভরবো, এটা তো তৃণমূলের জমানা নয়, শাসকের আইন নয়, এটা আইনের শাসন হচ্ছে। এখানে যে ল ওন করছে এগোবে, সেই অনুযায়ী স্টেপ বাই স্টেপ যা চলবে হলবে। যেমন আবার আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী বলেছে অভয়ের ফাইল খোলা হবে। এই যে অভয়ের পুরো প্রসেসটা ভুলে ভরা। আপনি শিয়ালদায় যদি সম্মানীয় এডিজে যিনি রায় দিয়েছেন, তার রায়টা যদি দেখেন, প্রত্যেকটা ছত্রে ছত্রে বলা আছে দ্যাট ইজ সিভিয়ার গ্যাপ ইন এন্টায়ার অভয়া কেস, সিভিয়ার গ্যাপ। এটা কোনো একটা লোকের কাজ হতে পারে না, ইটস এ মানে কালেকটিভ এফর্ট যে আজকে অভয়া মার্ডার হলো। মানে এই অভয়া মার্ডারটা নিয়ে কি সিবিআই আবার তদন্ত করবে? অবভিয়াসলি সমস্ত ফাইল খোলা হবে। মাননীয় স্বাস্থ্যমন্ত্রী বলেছে, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে, পুরো ফাইল খোলা হবে, আবার পুরো চিত্রনাট্য সাজানো হবে। কিন্তু প্রবলেম হচ্ছে একটা জায়গায়, ক্রিমিনাল কেস যত দিন যাবে তত তার এভিডেন্স, তত তার পারিপার্শ্বিক সমস্ত প্রমাণ আস্তে আস্তে উইক হয়ে যেতে হবে। তো যত তাড়াতাড়ি খুলে এটাকে আবার পুনর্নির্মাণ করা যায় এই চিত্রনাট্যটাকে, সে ততই মঙ্গল হবে এবং অভয়া কেসের তাড়াতাড়ি জাস্টিসটা পাবে। কিন্তু অভয়ার মা যে 3 জনের নাম বলেছিল, সিবিআই তো বলছে তাদের এগেনস্টে কোনো ডকুমেন্ট পাওয়া যাচ্ছে না। এটা নিয়ে একবার আমি একটু দেখে নেব তা মন্তব্য করার আগে, বিকজ আমি যতটুকু শুনেছি যে সিবিআই নতুন করে একটা কমিটি হয়েছে, কমিটি হওয়ার পরে সেই নতুন করে কমিটি এবার অ্যাকশন মোডে নামছে। আচ্ছা, আর একটা যেটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ প্রশ্ন আইনের বিষয় নিয়ে, এই যে নোটারি হয় বা আপনার লিগালি যে স্ট্যাম্প পেপারে সাইন ফাইন করার যে বিষয়বস্তুগুলো থাকে বিভিন্ন ক্ষেত্রে, এইগুলো দেখা যাচ্ছে, আমি আজকে নিজে দেখলাম কলকাতা হাইকোর্টে একজন অফিসার এসছেন ইনভেস্টিগেশন করার জন্য, মানে জাল হচ্ছে। এই জাল ব্যাপারটা কি করে করছে? মানে এটা তো একটা প্রসেস, এই প্রসেস এখানে এই জাল ব্যাপারটা খুব ট্রিকি। যেহেতু আমি মানিকতলা বিধানসভার এই দৈনন্দিন কাজকর্মে জড়িয়ে আছি, যেটা আমার কাছে চোখে পড়ছে, শিয়ালদা থেকে আলিপুর থেকে কিছু ফার্স্ট ক্লাস এভিডেভিট হয়ে আসছে যেগুলো সম্পূর্ণ জাল। এভিডেভিট করার প্রসেসটা কি? দিস ইজ দ্য সিম্পল প্রসেস। আমি যাব, সমস্ত কাগজপত্র দেব, আমার যে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের ঘর আছে তার রেজিস্টারে আমি সই করব, আমাকে উনি দেখবে, দেখার পর উনি 1:30টার সময় টাইম দেবে, 1:30টার পরে ম্যাজিস্ট্রেট যখন উঠবে, ওঠার পরে নাম ধরে ডাকবে, আমাকে দেখবে, হ্যাঁ আপনি করেছেন এভিডেভিটটা? হ্যাঁ আমি করেছি। আপনার এই বর্ণিত আছে? ইয়েস এই বর্ণিত আছে, ঠিক আছে আপনি নেমে যান। দিস ইজ দ্য প্রসেস। তারপর 1 ঘন্টা পরে এভিডেভিটটা আমার হাতে হ্যান্ড ওভার করা হবে। এবং সবচেয়ে মজার বিষয় কি, যে জিনিসটা টেকনিক্যালি আমি আপনাকে বলতে চাইছি, এই যে এভিডেভিটটা আপনি ডিপার্টমেন্ট থেকে করালেন, আপনার যদি মনে হয় এভিডেভিটটা হারিয়ে গেছে, 1 বছর পর আপনি সার্টিফাই কপি চাইবেন, আপনি সেটা ডিপার্টমেন্ট থেকে পাবেন।
দিস ইজ এ পসিবল। সময় লাগবে, দুদিন একদিন সময় লাগবে না। এভিডেভিট তো প্রত্যেক দিন 150, 200, 500 করে জমা পড়ছে, তাহলে 1 বছর পরে কত এভিডেভিট হবে? কিন্তু আপনি পাবেন, ডিপার্টমেন্টে যদি অরিজিনাল আপনি করিয়ে নেন, আপনি বলেন 1 বছর পরে এভিডেভিটটা হারিয়ে গেছে, আপনি সার্টিফিকেট কপি দিন, ডিপার্টমেন্ট আপনাকে সার্টিফিকেট কপি সেই সময় দেবে। ডিপার্টমেন্টের কাছে 1 সেট পুরো জেরক্স কপি, আপনি যে এভিডেভিটটা সাইন করেছেন তার একটা জেরক্স কপি থাকছে, ডিপার্টমেন্ট ওটাকে জেরক্স করবে, ওটাকে শিল স্ট্যাম্প মোড দিয়ে সার্টিফিকেট কপি আপনাকে দেবে। এটাই হচ্ছে পার্থক্য জাল এভিডেভিটের সঙ্গে। আর এই জাল এভিডেভিটে শিয়ালদার কিছু লোক, আলিপুরে কিছু লোক, ইন্টারনাল কিছু লোক জড়িত আছে, দালাল চক্র, যারা এই সাধারণ লোকজনকে পয়সা দিয়ে সেই এভিডেভিটগুলো বানিয়ে তাদেরকে হ্যারাস করছে। আজকে যদি বাই চান্স কোনো ভেরিফিকেশন হয়, সমস্ত কিছু আন্ডার কোশ্চেনটা পড়ে যাবে। এই দালাল চক্রটাকে ভাঙতে হবে, চেষ্টা করা হচ্ছে। হসপিটালও তো দালালাই আছে তো বেড নিয়ে, তো সব জায়গায় থাকবে। একটা যে কোনো রুল হলে তার ব্রেকিং পয়েন্ট বহু জায়গায় থাকবে, সেটাকে যতটা সম্ভব কম করতে হবে। বলছি 1 মাস 3 দিন হলো মোটামুটি রাজ্যে নতুন নির্বাচনে নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন। তো এই মুখ্যমন্ত্রী যেহেতু আপনাদের দলে, কিন্তু একজন সাধারণ মানুষ হিসেবে যদি আপনাকে প্রশ্ন করি, কোন 3টে জিনিস যেটা শুভেন্দু অধিকারী খুব ভালো করেছেন? আইনের সুশাসন, জিরো টলারেন্স, রাজ্যের মানুষের মনে বিশ্বাসটাকে ফিরিয়ে আনা, যে চাইলে ইচ্ছা করলে অনেক কিছু হতে পারে। তার ফার্স্ট স্টেপ হচ্ছে আমুল, উইদিন আ ফিউ ডেজ, আমুল ফাউন্ডেশন স্টোন লেইং বাই অনারেবল HM অ্যালং উইথ দ্য অনারেবল CM ইন I think হাওড়াতে বা কার্ড ফ্যাক্টরি, 650 crores rupees card factory. It's a tremendous achievement within a 1 week, because already একটা very very পজিটিভ বার্তা গেছে, পশ্চিমবঙ্গের শিল্পায়নের পরিবেশ তৈরি হতে যাচ্ছে। দ্যাট শুড বি স্টেটমেন্ট ইজ গিভেন বাই অনারেবল পার্টি প্রেসিডেন্ট শ্রী সোমেন ভট্টাচার্য। আপনারা আসুন। বলছি অনেক বিরোধীরা বলছেন, মানে যেহেতু যারা বিজেপি করেন না বা যারা বিজেপি বিরোধী, তারা বলছেন যে এই যে তাপস রায়কে আপনারা বানালেন, শিল্পপতি বানালেন, ইনিই তো মমতা ব্যানার্জির সাথে হাতে হাত মিলিয়ে সিঙ্গুরে টাটাকে তাড়িয়েছিলেন, ইনি পারবেন টাটাকে নিয়ে আসতে? স্যার যা বলেছেন, স্যার হচ্ছেন আমাদের মানে ভেটেরিয়ান পলিটিশিয়ান। পশ্চিমবঙ্গের রাজনীতিকে তিনি হাতের তালুর মতো চেনেন। সেই সময়ের পরিপ্রেক্ষিতে অনেক কিছু মানুষকে করতে হয়, কিন্তু এখন পরিবেশ সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। যখন তিনি ছিলেন তখন তিনি সেই বিহেভিয়ার করেছেন সেই সময় সেখানে, কিন্তু এখন বিজেপিতে এসে তিনি বিজেপিতে সম্পৃক্ত হয়ে গেছেন, আত্মস্থ হয়ে গেছেন। তো সেই বিজেপির আইডিওলজিতে তিনি এখন মুভ করছে। তাকে যেটা করা উচিত এই দায়িত্ব তাকে দেওয়া হয়েছে ওপর সমস্ত লেভেল থেকে। তিনি তার বিশ্বাস অর্জন করার ফলেই তিনি এই পজিশনটি পেয়েছেন, এবং উনি এটা সাকসেসফুলি পালন করবেন। আমাদের ওনার ওপর অনেক আশা রয়েছে। না, একটা সময় তাপস রায় বলেছিলেন আমি রাজনীতি ছেড়ে দেবো, মানে এরকম একটা কন্ডিশনের জায়গায় চলে এসেছিল। কিছু বলতে পারছে না, বিরক্ত হয়ে গেছে, বিকজ বলার তো ক্ষমতা নেই। তার উদাহরণ তো আপনারা দেখলেন, কল্যাণ চক্রবর্তী যে হাইকোর্টের, কল্যাণ ব্যানার্জি হাইকোর্টের যে সিনিয়র অ্যাডভোকেট, সে 22-এও বলেছিল একই কথা, এখনও আজকে একই কথা বলছে। অ্যারোগ্যান্স, কাউকে বলতে দেবো না, আমি শুধু আমিত্ব। আজকে আপনি খেয়াল করবেন, তাপসরা যেদিন দায়িত্ব নিল আমাদের ইন্ডাস্ট্রি হাউসে, একজন পাশ থেকে আমি প্রেস বাইট দেখছিলাম, বললো স্যার আমরা এই জিনিসটা প্রজেক্টটা করেছি সবাই মিলে, আমরা আপনি করেছেন, আপনার নেতৃত্বে হয়েছে, ওই সংকল্পপত্র যেটা চেয়ারম্যান ছিল সেটার সমস্ত কিছু আমরা আস্তে আস্তে ইমপ্লিমেন্ট করছি, আপনি করেছেন। তখন দেখবেন স্যার ক্যাটাগরিক্যালি বললো, আমি করিনি, আমরা করেছি, ইজ নট আমি, দ্যার ইজ নট আমিত্ব, আমরা করেছি, ইটস আ কালেকটিভ এফর্ট, যেটা তৃণমূলের নেই, শেষ। সেখানে শুধু মানে অ্যারোগ্যান্স আর আমি শেষ কথা। বলছি আমার শেষ প্রশ্ন, মাঝখানে দিল্লিতে বেশ সরগরম হয়েছিল যে মমতা ব্যানার্জি কংগ্রেসে ফিরে যাচ্ছেন, কিন্তু কংগ্রেস থেকে বলে দেওয়া হয়েছে এবং তৃণমূলের থেকেও বলা হয়েছে যে কংগ্রেসের সাথে তারা আসছেন না, কংগ্রেসের সাথে জোট হতে পারে। তো মমতা ব্যানার্জি যদি এখন এরকম কোনো সিদ্ধান্ত নেন যে বিজেপিতে তিনি তৃণমূল কংগ্রেসটা তুলে দিয়েই তিনিও বিজেপিতে যোগদান করবেন, তাহলে কি করবেন আপনারা? আপনি এই কথাটা কোশ্চেনটা করলেন, এটা হচ্ছে মানে অসম্ভব। আমার ইচ্ছে আর কিছু বলার নেই। অসম্ভব মানে এটা সম্ভবই নয়। মানে সূর্য পশ্চিম থেকে উঠবে না তো, সম্ভবই নয়।
না, সে তো একটা সময় তাপসরায়কেও দেখেও মনে হয়েছিল জীবনে কোনোদিন বিজেপিতে যাবেন না, বা এই যে 58 জন চলে এসছেন, 16 জন চলে যাচ্ছেন, এরা কিন্তু বিজেপিতে আসেনি, ক্যাটাগরিক্যালি বলছি। মানে- এরা একটা ফোরাম করেছে, হ্যাঁ, মানে যেখানে তারা পুরো- বলেছে যে আমরা এখানে থাকবো না, আমরা নিজেদের আইডিওলজিতে চলবো। দে হ্যাভ নেভার সেড দ্যাট আমরা বিজেপিতে সম্পৃক্ত হব। মানে একটু তো একটা থাকবে, আমরা হ্যাঁ। সরকারের উন্নয়নে আছি, কিন্তু বিজেপি তাদেরকে এখন নেয়নি, কারণ বিজেপি সেই আত্মত্যাগটা ভোলেনি, যেটা বারবার আমাদের অনারেবল প্রেসিডেন্ট বলেছে। আজকে আমি যে এখানে বসে বলতে পারছি, আজকে যদি তৃণমূল জিততো 500টা খুন হয়ে যেত, আমাকে খুঁজে পাওয়া যেত না। আর আমরা বিজেপিরা জিতেছি বলেই তৃণমূলকে এখনো খুঁজে পাওয়া যাচ্ছে, লোকে ডিম মারছে। আর যদি তৃণমূল যেতে তো বিজেপির সব লোকেদের খেয়ে ছুরি আর বল্লম মাথায় উড়ে আসতো। আমাদের তো ডিম উড়ে আসছে, লোকে মানে কি বলবো, লোকে পাপে পরিপূর্ণ একটা লোক মানুষকে যে কিভাবে বর্জন করতে পারে, সেটাই একটা নীরব প্রতিবাদ এরমভাবে দেখাচ্ছে। ধরুন তাও যদি তৃণমূলে ছেড়ে দিয়ে অসম্ভব, আমার তৃণমূলে কাছে যদি আমার কাছে আসে, কিছু বলার নেই, অসম্ভব। মানে তখন সূর্য পশ্চিম থেকে উঠবে না, নেভার। আচ্ছা, ঠিক আছে, তো এটাই ব্যাপার। ঘড়ি কখনো অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে না। আপনি এটা বলছেন, এটা অসম্ভব। অসংখ্য মানুষ অসংখ্য সেটা ভুলে যাবে না। 250 জন লোককে মেরেছিল, এত লোকের। আপনার মনে আছে দিলীপ ঘোষকে গঙ্গার ঘাটে শ্রাদ্ধ করেছিল, সম্মানীয় আমাদের মন্ত্রী দিলীপ দাকে গঙ্গার ঘাটে শ্রাদ্ধ করেছে, সে ভুলে যাবে সেগুলো? কাউরগাছিতে অভিজিৎকে কীভাবে মেরেছিল, লোকে ভুলে যাবে? বাপ ছাড়বে না বাপকে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সোমনাথদা, আমরা আপনাদের সামনে তুলে ধরলাম আজকে এই গুরুত্বপূর্ণ ইন্টারভিউ। যদি আপনাদের কোনো কিছু বক্তব্য থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।